সোমেন্সের পক্ষ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর তোমাদের বইয়ে যে কোষে দেখি 14 অধ্যায় আছে অংশীদারি কারবার সম্পর্কে, তার শেষের দিকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ইতিমধ্যে আমরা অংশীদারি কারবার সম্পর্কে, অংশীদারি কারবার কাকে বলে, অংশীদারি কারবারের জন্য কতজন সদস্য প্রয়োজন, বা বেশ কিছু গাণিতিক সমস্যা সাধারণত 1 থেকে যে তোমাদের বইয়ে 8 অবধি যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেগুলো কিন্তু আমি সমাধান করে এসেছি। আজকে আমরা এই অংশীদারি কারবারের শেষের দিকে যে গাণিতিক সমস্যা রয়েছে 9 থেকে বাকি যে অঙ্কগুলি রয়েছে বা সমস্যাগুলি রয়েছে গাণিতিক সমস্যা, সেগুলি সমাধান করার চেষ্টা করব। তো তোমরা ইতিমধ্যে অংশীদারি কারবারের অনেক সম্পর্কে বেশ কিছু জিনিস বা বেশ কিছু বিষয় শিখে এসছো, সেগুলোর উপর বেশ করে কিন্তু আজকে আমরা গাণিতিক সমস্যাগুলি করব। তোমরা দরকার পড়লে বা তোমরা যদি মনে করো অংশীদারি কারবার সম্পর্কে বুঝতে চাও, তো আগের যে ভিডিওটা আছে সেটা কিন্তু তোমরা দেখে নেবে অংশীদারি কারবার সম্পর্কে। তো যাই হোক, তো আজকে আমরা 9 দাগের যে গাণিতিক প্রশ্নটি বা গাণিতিক সমস্যাটি রয়েছে সেটি এবার আলোচনা করব। তো 9 দাগের অঙ্কটি তোমাদের রয়েছে, দেখো, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 2,40,000 ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে যদি 27,716 টাকা লাভ হয়, তবে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসেব করে লিখি। তো এক্ষেত্রে আমরা প্রথমে যেটা কাজটা করব, যে আমরা এখানে প্রদীপবাবু আমিনা বিবি দেখো 24,000 ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এবং 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা দিয়েছে। তাহলে প্রদীপবাবুর ক্ষেত্রে 24,000 টাকা কিন্তু 5 মাস পর্যন্ত ব্যবসায় নিয়োগ ছিল, কিন্তু 5 মাস পরে ওই 24,000 টাকার মূলধনটা চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে না, আরো 4,000 টাকা দিয়েছেন, তখন 24,000 28,000 টাকা কিন্তু 5 মাস পরে মূলধন হয়ে গেছে। এবং 1 বছর পর্যন্ত যেতে গেলে তাহলে আর ক মাস রয়েছে, তা যেহেতু 12 মাসে 1 বছর হয়, তাহলে প্রদীপবাবুর ক্ষেত্রে ওই 28,000 টাকা কিন্তু 12 বিয়োগ 5 মানে আমাদের হচ্ছে 7 মাস কিন্তু আরো নিয়োগ ছিল। তাহলে প্রদীপবাবুর ক্ষেত্রে আমার যেটা দাঁড়াচ্ছে যে 24,000 টাকা ফার্স্ট 5 মাস কাজ করেছে বা নিয়োগ ছিল, আর 28,000 টাকা কিন্তু নেক্সট পরবর্তী 7 মাস পর্যন্ত তার ব্যবসায় নিয়োগ ছিল। তাহলে আমরা এই বিষয়টা এইভাবে লিখে নেবো যে প্রদীপবাবুর, দেখো কিভাবে লিখছি, প্রদীপবাবুর আমাদের প্রথম যে অংশটা ছিল সেটা কি, যে 24,000। তাহলে প্রদীপবাবুর 24,000 টাকা খাটে, ব্যবসায় যে নিয়োগ থাকে তাকে টাকা খাটানো বলে। তো সেই জন্য আমরা লিখছি 24,000 টাকা খাটে কমাস, সেটা হচ্ছে 5 মাস। তাহলে প্রদীপবাবু 24,000 টাকা খাটে 5 মাস, এবং 5 মাস পরে তিনি যেহেতু তার ক্যাপিটাল বা মূলধন বাড়িয়েছেন, তাহলে 24,000 প্লাস 4,000, তাহলে 24 আর 4 কত হয়, 28,000 টাকা হয়। 24 আর 4 হচ্ছে 28,000। তাহলে এই 28,000 টাকা কমাস খাটবে সেটাই আমরা দেখবো। তাহলে 28,000 টাকা খাটে, যেহেতু 1 বছরের জন্য টোটাল টাকাটা নিয়োগ ছিল, তাহলে সেই জন্য আর ক মাস আছে, 5 মাস তো হয়ে গেছে, তাহলে 12 বিয়োগ 5 তার মানে 7 মাস। তাহলে 24,000 টাকা প্রদীপবাবুর ক্ষেত্রে 5 মাসের জন্য নিয়োগ ছিল, এবং 28,000 টাকা নেক্সট পরবর্তী 7 মাসের জন্য নিয়োগ ছিল। তাহলে প্রদীপবাবুর কার্যকর মূলধনটা কি হবে, প্রদীপবাবুর কার্যকর মূলধন সেটা কিভাবে বার করবো, দেখো, যে টাকা আর যে সময় সেগুলোকে দিয়ে আমরা গুণ করবো। তাহলে প্রদীপবাবুর কার্যকর মূলধন এটা কিভাবে পাবো, দেখো, প্রদীপবাবুর ক্ষেত্রে যেহেতু 24,000 টাকা 5 মাস কেটেছে, তাহলে 24,000 ইন্টু আমরা কি লিখবো 5, আর নেক্সট আমরা 28,000 টাকা কমাস এখানে ছিল, 28,000 ইন্টু আমরা 7 লিখবো। অর্থাৎ যে সময় যে ক্যাপিটালটা নিয়োগ ছিল সেই সময় দিয়ে সেই ক্যাপিটালটাকে আমরা গুণ করছি। তাহলে দেখো 24,000কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, তো এটা কত হবে, 0 0 0, 5 24 কত আসে, 5 24 হচ্ছে 120, তাই তো। তাহলে 120 অর্থাৎ 1,20,000 টাকা এলো। আর এটাকে যদি আমরা গুণ করি, দেখো 0 0 0, আচ্ছা 27 56 6, 7 দুগুণে 14, 14 আর 5 কত হচ্ছে, 14 আর 5 হচ্ছে আমাদের 19, অর্থাৎ 1,96,000 টাকা। 27 56 6 আর 7 দুগুণে 14 আর 5 19। তাহলে এবার দেখো এই যদি যোগ করি, তাহলে 3টে শূন্য আমাদের বসে যাবে, ফার্স্ট 3টে শূন্য আমাদের বসে গেল। তারপরে আমাদের কত আসবে, দেখো এখানে আমাদের 6 আছে, আর এখানে কত আছে, এখানে আমাদের কিন্তু 0 আছে, তাহলে 6টাও বসে যাবে। এই যে 6 আর 0 4 ঘরের জায়গায়। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে 9 আর 2, 9 আর 2 কত হবে, 9 আর 2 10 11, তাহলে 11 1 বসবে, 1 আর 1 2 আর 1 3, অর্থাৎ 3,16,000 টাকা। কত দাঁড়ালো,
3,16,000 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এই হচ্ছে প্রদীপ বাবুর কার্যকর মূলধন। আচ্ছা, আমিনা বিবির ক্ষেত্রে কি ঘটেছে দেখো, আমিনা বিবি 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, কিন্তু ইনি কোনো চেঞ্জ করেননি মূলধনে। তাহলে এই 30,000 টাকা ওই 12 মাসেই ব্যবসা ইনভেস্ট ছিল। তাহলে আমি কি লিখবো যে আমিনা বিবি 30,000 টাকা কমাস খাটে, তাহলে 30,000 টাকা খাটে 12 মাস, কারণ টোটাল সময়ের জন্য এই টাকাটা নিয়োগ ছিল, তিনি কোনো টাকা চেঞ্জ করেননি। 30,000 টাকা খাটে আমাদের এখানে আছে কমাস 12 মাস, ঠিক আছে। তাহলে আমিনা বিবির কার্যকর মূলধন, তাহলে আমরা কি লিখবো যে নেক্সট আমিনা বিবির কার্যকর মূলধন। তাহলে আমিনা বিবির কার্যকর মূলধন, আমিনা বিবির কার্যকর মূলধন আমরা কিভাবে বার করবো না, আমিনা বিবির যে টাকা অর্থাৎ 30,000 টাকা, একে আমরা গুণ করবো 12 দিয়ে। 3 × 36 হয়, তা তোমরা জানো যে 36 যদি হয় তাহলে এটা হচ্ছে 3,00,000 কত হবে 60,000 টাকা। তাহলে আমিনা বিবির টাকাটা কত হয়ে গেল 3,60,000 টাকা 12 মাসের জন্য। তাহলে এক্ষেত্রে তাহলে আমিনা বিবির মূলধন আর প্রদীপবাবুর মূলধনের অনুপাত আমি বার করছি। তো প্রথমে প্রদীপবাবু ছিল, এই জন্য আমি প্রদীপবাবুই আগে দিচ্ছি। প্রদীপবাবুর কি লিখবো মূলধন ইস্টু আমিনা বিবির মূলধন। তাহলে ইস্টু কি লিখবো আমিনা বিবির মূলধন। তাহলে আমিনা বিবির মূলধন, এখন প্রদীপবাবুর মূলধন কত ছিল দেখো। তাহলে প্রদীপবাবুর মূলধন আমরা ওই টাইম দিয়ে রেসপেক্টিভলি গুণ করে পেয়েছি কত 3,16,000 এইটা, আর আমিনা বিবির মূলধন পেয়েছি হচ্ছে আমাদের 3,60,000। তাহলে 3,60,000 আমরা বসিয়ে দিলাম। তো প্রথমেই আমরা 3টে করে শূন্য ক্যান্সেল করে দিলাম। তারপরে আমরা যদি এটাকে একেবারে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 2 × 2, তারপর কত আসছে দেখো 2 × 2 5 × 2 = 10, আর হচ্ছে 8 × 2 = 16, 15 × 2 = 30 আর 8 × 2 = 16। আর 2 দিয়ে কাটলে কত আসছে, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 18 × 2 = 36, ঠিক আছে, এটা হচ্ছে 180। নেক্সট আমরা এটাকে আরো একটা 2 দিয়ে কাটতে পারবো। 2 দিয়ে কাটলে কত আসছে 7 × 2 = 14, 9 × 2 = 18, আর এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 9 × 2 = 18, 0। তাহলে আমাদের অনুপাতটা অ্যাকচুয়ালি দাঁড়াবে কত 79:90। এটাই হচ্ছে আমাদের অনুপাত, এর আর লঘিষ্ঠ আকার হয় না। তো এরপরে আমরা যেটা করবো যে বছরের শেষে লাভ হয়েছে 27,716 টাকা, 27,716। তাহলে মোট লাভ কত আছে, মোট লাভ সেটা আমরা বার করি। মোট লাভ হচ্ছে 27,716, এটাই হচ্ছে মোট লাভ। এবার এই লাভটাই তারা 79:90 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তাহলে আমি লিখবো যে 79:90 অনুপাতে প্রথমজন কি আছে, প্রথমজন আমাদের আছে প্রদীপবাবু। তাহলে প্রদীপবাবু 27,716 টাকা থেকে প্রদীপবাবু পাবে 27,716 টাকা থেকে প্রদীপবাবু পাবে, থেকে কি লিখবো প্রদীপবাবু। তাহলে প্রদীপবাবু পাবে। তাহলে এটা আমরা কিভাবে করবো দেখো, 27,716 ইন্টু প্রদীপবাবুর মূলধনের আনুপাতিক অংশ এখানে কত, মূলধনের আনুপাতিক অংশ এখানে হচ্ছে 79/8 যোগ করতে হবে, 79 + 90। তাহলে এটা আমাদের আসছে 27,716। আচ্ছা, এটা 79 থেকে যাবে। আচ্ছা, এই দুটো গুণ করলে কত আসবে, এই যোগ করলে 0 9 আর সাথে কত আসছে, আচ্ছা এখানে 0 9, এটা হচ্ছে 9টা বসে যাবে, এই যে 9টা বসে গেল, 9 আর সাথে 16 অর্থাৎ 169। তোমরা সকলেই জানো যে এই যে সংখ্যাটা এটা 13 দ্বারা বিভাজ্য। 13 দিয়ে যদি আমি কাটি, এটা 13 13 এইটা হয়, আর এটাকেও তাহলে আমরা 13 দিয়ে কাটি দেবো। 13 × 2 = 26, 27 আসছে, 27 এলে আমাদের আসছে 17, তাই তো। তাহলে 26 থেকে 27, 17 আসছে, তাহলে 13 × 1 = 13, 13 আর 4 হচ্ছে 17। তারপরে আসছে আমাদের 13 আর 4 17, 41 আসছে। 3 × 39, 39 আর কত 41, 39 আর 2 41, 13 × 2 = 26। এইটা এলো, 13 দিয়ে কাটলে এটা 13 এলো, আর এটা আমাদের 2132 এলো, ঠিক আছে। এবার 13 দিয়ে যদি ফের এটাকে ভাগ করি দেখা যায় কিনা। তো আমরা যদি 13 দিয়ে কাটি দেখো, 13 × 1 = কত আসছে, 13 × 1 = 13, 13 × 1 = 13, 21 আছে, তা 13 আর কত 21, 13 আর 8 = 21 হয়, তাহলে 83 আসছে। 83 এলে 6 13 কত আসছে, 6 13 78, 78, ঠিক আছে। 78 আর কত 83, 78 আর 5 = 83, 52 আসছে। 52 এলে 4 13 52। তাহলে আমাদের এইটাকে নেক্সট 13 দিয়ে কাটলে কত আসছে, তাহলে 13 × 13, 6 13 78, 78 আর হচ্ছে 4 13 52। তাহলে 164 কে আমাদের 79 দিয়ে গুণ করতে হবে। তো তোমরা এখানে গুণটা করে দিতে নেবে 164 × 79, ঠিক আছে। এটাকে তোমরা গুণ করে নেবে, তাহলে যেটা পাবে সেটাই হবে। দেখো 9 দিয়ে করলে আমাদের কত আসছে, 9 দিয়ে করলে হচ্ছে 4 9 36 6 9 16 144, 44 45 46 47। তাহলে
147 এর, ঠিক আছে। 4 9 144, 44 আর 3 47, আর এটা 7 দিয়ে করলে কত আসছে? 7 4 7 28 এর 8, আর হচ্ছে 6 7 42 43 44 এর 4। আচ্ছা, তারপরে আসছে আমাদের 7 1 7 আর 4 11, 7 আর 4 কত আসছে? 11 আসছে। তো এখানে দেখো যোগ করলে এটা আসছে 6, 8 আর 7 15 5, 4 আর 4 8 আর 7 15 5, 4 4 8 আর 8 9, 9 আসছে, আর এটা আমাদের আসছে 2, এটা তাহলে 12,956। দেখেন 6 8 7 15 5, 4 4 8 আর 8 9, আছে 1 আর 1 2, আর 12,956 টাকা। তাহলে এখানে গুণ করে আমরা পাচ্ছি কত? 12,956 টাকা। এটাই কিন্তু আমাদের প্রদীপবাবু ওই 27,716 টাকা থেকে পাবে। প্রদীপবাবু তাহলে কত পাবে? 12,956 টাকা। অবভিয়াসলি বাকিটা আমিনা বিবি পাবে। তো আমিনা বিবি পাবে আমরা এই 27,716 থেকে এটা বিয়োগ দিয়ে দিতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে যদি এইটা থেকে আমরা বিয়োগ দিয়ে করি, তাহলে এই উত্তরটা যদি ভুল আসে, রেসপেক্টিভলি আর একটা উত্তরও ভুল আসবে। সেই জন্যই বলা হয় যে তোমরা আলাদাভাবে করো, অর্থাৎ বিয়োগ না করে ইন্ডিভিজুয়ালি করো। তাহলে কি হবে? যে কোনো একটা ভুল হলে অন্যটা এফেক্ট করবে না। আমি আরেকবার বলছি, ধরো তোমরা এই টাকাটা পেয়েছো, এখান থেকে এইটা বিয়োগ করলেই কিন্তু বাকিটা আমিনা বিবি পেয়ে যাবে, খুব সঠিক বের করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা যদি ভুল হয় তাহলে আমিনা বিবির টাকাটাও ভুল হবে। কিন্তু যদি আমরা ইন্ডিভিজুয়ালি করি তাহলে কিন্তু এটা ভুল হলে তার জন্য আমিনা বিবির টাকার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যাই হোক, তো এখানে আমরা এখানে লিখবো যে এটা থেকে কে পাবে? আমিনা বিবি পাবে। আমিনা বিবি পাবে। আমিনা বিবি পাবে। তো আমিনা বিবি পাবে বার করতে গেলে এই 27,716 এই যে টাকাটা ছিল, একে আমিনা বিবি মানে 90 ইন্টু আমাদের হচ্ছে 169 বাই দিয়ে। তো একেবারে এটা আমরা ডাইরেক্টলি কেটে দেবো, 164 হবে, এটাকে পারলে 164, এটা তো হবে 164। তো একে আবার যদি আমি 90 দিয়ে গুণ করি, দেখো শূন্যটা বসে দিচ্ছি, 9 দিয়ে গেলে 4 9 36 6, 4 9 কত আসছে? 36 6, 9 16 144, 9 16 কত আসছে? 144 45 46 47, তাহলে 147। দেখো আমি আরেক কথা দেখাচ্ছি, শূন্য। আচ্ছা, তার 4 9 36 6, 9 16 144 44 45 46 47, তাহলে 14,147 হয়ে গেল 760 টাকা। তাহলে এটাই আমাদের কে পাবে? এটা কিন্তু আমিনা বিবি পাবে। তোমরা চাইলে এই দুটো যোগ করে দেখে নিতে পারো। যোগ করে দেখবে 6, তারপরে হচ্ছে 6 5 11 1, 9 আর 7 16 1 17 7, ঠিক আছে, 17 7, আর হচ্ছে 2 আর 4 6 7, আর 1 2, 7,700। অর্থাৎ এইগুলো যোগ করলে 7,700 টাকা হবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় আসছি। আচ্ছা, নেক্সট আমরা পরের অঙ্কটাতে আসছি, অর্থাৎ 10-এর দাগের যে অঙ্কটি আছে সেটা আসছি। তো এখানে বলছে নিয়মাত চাচা ও পরবর্তী 30,000 ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়মাত চাচা 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু পরবর্তী ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন? দেখো অঙ্কটা পড়লেই বুঝতে পারবে যে সবাই মূলধনগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। বছরের বিভিন্ন টাইমে কিন্তু মূলধনগুলো চেঞ্জ হয়েছে। 6 মাস পরে নিয়মাত চাচা 40,000 টাকা লগ্নি করলেন, তবে 6 মাস পরে নিয়মাত চাচার মূলধন চেঞ্জ হয়েছে। আর পরবর্তী ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিয়ে, মানে ওনারও চেঞ্জ হয়েছে, একজনের বেড়ে গেছে, একজনের কমে গেছে। তো আমি দেখি নিয়মাত চাচা 30,000 টাকা, তাহলে প্রথম 6 মাস কোনো পরিবর্তন হয়নি, 6 মাস ছিল। আর তারপরে তিনি আরো 40,000 টাকা দিয়েছেন, ঠিক আছে, তার মানে কি তার মূলধন 40,000 বেড়ে গেছে। তাহলে নিয়মাত চাচার ক্ষেত্রে নিয়ামত চাচা, তাহলে এটা যেহেতু 10-এর অঙ্ক, তো আমরা শুরু করছি। নিয়ামত চাচার প্রথম যে টাকাটা ছিল সেটা কত টাকা তিনি দিয়েছিলেন? 30,000। তো নিয়ামত চাচা 30,000 টাকা খাটে কমাস, খাটে হচ্ছে 6 মাস, এবং পরবর্তী সময়ে 30,000, আর তিনি অ্যাড করেছেন কত টাকা? তিনি আরো কিন্তু 40,000 টাকা দিয়েছেন। তাহলে 30,000 প্লাস 40,000, দ্যাট ইজ তখন তার ক্যাপিটাল কিন্তু বেড়ে গেছে। তাহলে সেটা কত দাঁড়িয়ে গেছে? 70,000। এই 70,000 টাকা কমাস খাটছে, তাহলে 70,000 টাকা খাটে বাকি যে 6 মাস রয়েছে, তাহলে 12 বিয়োগ 6, মানে 6 মাস অলরেডি হয়ে গেছে, তাহলে আর পুরো রয়েছে 1 বছর হতে গেলে ক মাস, আর 6 মাস রয়েছে, তাহলে 12 বিয়োগ 6, তার মানে 6 মাস। এই 6 মাস কিন্তু তার 70,000 টাকা ব্যবসায় নিয়োগ ছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে এই তাহলে নিয়মাত চাচার কার্যকর মূলধনটা কত হবে? নিয়মাত চাচার কার্যকর মূলধনটা আমরা কর্সপন্ডিং সময় যে গুণ করে বার করবো। চাচার কার্যকর মূলধন, কার্যকর কি লিখবো? মূলধন। তাহলে নিয়মাত চাচার ক্ষেত্রে কার্যকর মূলধন হবে
ওনার প্রথম 30,000 টাকা কমার্স নিয়োগ ছিল, প্রথম 30,000 টাকা নিয়োগ ছিল 6 মাস, তাহলে 30,000কে আমরা 6 দিয়ে গুণ করলাম। আর নেক্সট আমাদের যেটা আসছে যে ওনার ক্ষেত্রে ক্যাপিটাল বেড়ে 70,000 যেটা হয়েছে, এটাও কিন্তু বছর হতে গেলে কমপ্লিট করতে গেলে আরো 6 মাস ছিল, তাহলে 6 দিয়ে গুণ করি। তাহলে এটা আসছে 30কে যদি 6 দিয়ে গুণ করি 3 6 18, তারপর 3 6 18, আর এটা হচ্ছে 4টে শূন্য, অর্থাৎ 1,80,000 হয়ে গেল এটা। আর এটা আমাদের আসবে 0 0 0, একটা শূন্য বসে যাবে, 6 7 কত এলো 42, অর্থাৎ 4,20,000, 6 7 42 হবে। আর এটা হচ্ছে 318। তো এখানে 4টে শূন্য আমরা বসিয়ে দেবো, 1 2 3 4, এবার দেখুন 2 আর এখানে 8 10 শূন্য, 4টে শূন্য আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এরপর আছে 8 আর 2 10 শূন্য, 4 আর 1 5 আর 1 6, ঠিক আছে। তার মানে আমাদের দাঁড়িয়ে গেল কত, 6 লাখ টাকা। তাহলে এর কার্যকর মূলধন করসপন্ডিং সময় দিয়ে যখন আমরা গুণ করছি, তাহলে এর ক্ষেত্রে কার্যকর মূলধনটা কত দাঁড়িয়ে যাচ্ছে, 6 লাখ টাকা দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন করবি দিদির ক্ষেত্রে কি হয়েছে সেটা আমরা দেখি। করবি দিদি, আচ্ছা, এই করবি দিদির ক্ষেত্রে দেখো যে উনি যেটা প্রথম দিয়েছিলেন 50,000 টাকা, ওটা কিন্তু 6 মাস পর্যন্ত ঠিকই ছিল। তাহলে করবি দিদির আমি লিখবো যে 50,000 টাকা, 50,000 টাকা খাটে কমাস 6 মাস, কারণ এই 6 মাস পর্যন্ত তিনি তার ক্যাপিটাল চেঞ্জ করেননি, কিন্তু 6 মাস পরে তিনি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিন, এবং তাহলে 50,000 থেকে তিনি 10,000 টাকা যদি তুলে নেন, তাহলে তার কত টাকা দাঁড়িয়ে যাবে, 40,000 টাকা দাঁড়িয়ে যাবে। এই যে 40,000 টাকা, এইটা কিন্তু তার নেক্সট পরবর্তী যে 6 মাস 1 বছর হতে গেলে সেই সময়টায় তাকে কিন্তু ব্যবসায় নিয়োগ থাকে। টাকা খাটে, তাহলে 12 বিয়োগ 6, দ্যাট ইজ 6 মাস। তাহলে তার প্রথম 6 মাস আমাদের 50,000 টাকা ছিল, আর পরবর্তী 6 মাস 40,000 টাকা ছিল, যেহেতু 2 মাস তিনি তার 10,000 টাকা তুলে নিয়েছিলেন। তাহলে এবারে লিখবো যে করবি দিদির কার্যকর মূলধন, করবি দিদির কার্যকর মূলধন। তাহলে করবি দিদির কার্যকর মূলধন কি ব্যবহার করবো না, করসপন্ডিং টাকাকে তার সময় দিয়ে গুণ করবো। তাহলে এখানে হচ্ছে 50,000, হ্যাঁ, একে আমরা 6 মাস মানে 6 দিয়ে গুণ করবো। আর নেক্সট হচ্ছে আমাদের 40,000, একেও আমরা 6 দিয়ে গুণ করবো, কারণ 6 মাস পরবর্তী যে সময় সেটা রয়েছে। তাহলে 50কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 5 6 30, আর এখানে আমাদের শূন্য আসবে কটা, শূন্য আসবে আমাদের কিন্তু 4টে, তার মানে 3 লাখ হয়ে গেল। এটা 3 লাখ, আর 4 6 24, তার মানে হচ্ছে 2,40,000, 2,40,000। তো 3 লাখ আর 2,40,000, তাহলে 5,40,000, ঠিক আছে। তাহলে 5 লাখ কত আসবে, 40,000। এইটা হচ্ছে তার কার্যকর মূলধন। তাহলে এখন আমরা এই দুজনের ইন্ডিভিজুয়াল মূলধনের অনুপাত বার করবো। তাহলে এখন আমরা কি লিখবো, যে সুতরাং নিয়ামত চাচার মূলধন ইস টু করবি দিদির মূলধন। তাহলে ইস টু কি লিখবো, করবি দিদির মূলধন। তো এইগুলো আমরা অনুপাতগুলো বার করবো। দেখো নিয়ামত চাচার যে মূলধন সেটা কত, নিয়ামত চাচার মূলধন আমাদের এখানে আছে কত, যে এখানে আমাদের দিয়েছে কার্যকর মূলধন, সেটা আমরা বার করেছি। সেটা আমাদের এসেছে নিয়ামত চাচার কার্যকর মূলধন। তো আমরা এর মূলধনের অনুপাত বার করবো। দেখো নিয়ামত চাচার কার্যকর মূলধন আমাদের এখানে বেরিয়েছে কত, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা 6 লাখ টাকা। তাহলে এখানে লিখবো 6 লাখ, হ্যাঁ 6 লাখ। আর পরবর্তী মূলধন কত বেরিয়েছে, সেটা হচ্ছে আমাদের 5,40,000। তাহলে ইস টু 5,40,000। তো এইভাবে আমরা লিখে দেবো। তো এখানে 3টে শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। এবার যদি আমি একেবারে 6 দিয়ে কাটি, তাহলে 6 10 7, আর এটা হবে আমাদের 6 9 54, তাহলে 9 হবে। তাহলে 10 ইস টু কত বেরিয়ে যাবে, 9, 10 ইস টু 9, তাদের মূলধনের অনুপাত বেরিয়ে গেল। এখন আমাদের এই অনুপাতে তারা যে টাকাটা বেরিয়েছে 19,000 টাকা তারা ভাগ করে নিয়েছে। তাহলে আমি লিখবো মোট লাভ আমাদের কত হয়েছে, মোট লাভ ব্যবসায় হয়েছে 19,000 টাকা। তো এই 19,000 টাকা তারা এই যে 10 ইস টু 9 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে 19,000 টাকা থেকে 10 ইস টু 9 অনুপাতে প্রথম যে আছে প্রথম যিনি আছে সেটা হচ্ছে নিয়ামত চাচা। তাহলে নিয়ামত চাচা পাবে, সেটা আমরা কি করব না, এখানে 19,000 ইন্টু কি লিখবো 10/10 প্লাস 9। তো 10 প্লাস 9 যোগ করলে কত হয়, 19 হয়। তাহলে 19,000 ইন্টু আমরা কি লিখবো 10/19। তাহলে 19 দিয়ে কাটলে এটা কত আসছে, 19 দিয়ে 19 এটা 1000 আসছে। তাহলে এনা হচ্ছে 10,000 টাকা, 10 ইন্টু এটা, তাহলে 10,000 টাকা। তাহলে আমাদের
নিয়ামত চাচা কত পাচ্ছে? 10,000 টাকা পাচ্ছে। একইভাবে এই 19,000 টাকা থেকে 10:9 অনুপাতে করবী দিদি পাবে। দেখো করবী দিদি কি পাবে না, আমরা ডাইরেক্টলি বাদ দিতেও পারি। তো আবার আমি তোমাদেরকে বলেছি যে বাদ দিয়ে না করে আমাদের এইভাবে ইন্ডিভিজুয়ালি করাই ভালো। তাহলে সেখানে আমরা কি করবো, 19,000 ইন্টু এটা হচ্ছে 9/9 + 10 মানে 19, এটা কাটলে এটা 1000 হচ্ছে। তো 1000 হলে আমাদের এখানে কত আসছে, এটা 9,000 টাকা হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 9,000 টাকা, আর এটা পেয়ে গেলাম 10,000 টাকা। আশা করি তোমরা এগুলো বুঝতে পারলে। নেক্সট আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় আসছি। আচ্ছা, এরপরে আমরা তোমাদের বইয়ে 12 দাগে যে গাণিতিক সমস্যাটি আছে সেটি নিয়ে আলোচনা করছি। বছরের প্রথমে অরুণ অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করলেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় দেন। বছরের শেষে 14,030 টাকা লাভ হলো, অরুণ 7,130 টাকা পেল। অরুণ কত মাস পরে তার টাকা ব্যবসায় নিয়োগ করেছিলেন? তাহলে এখানে আমরা টাইমটা জানি না যে অরুণ কত মাস পরে তার ক্যাপিটালটা চেঞ্জ করেছে। তাহলে আমরা ধরে নেবো যে অরুণ ওই যে 12,000 টাকা কথা বলা হচ্ছে ওটা কিন্তু এক্স মাস পরে তার ব্যবসায় নিয়োগ করেছিল। তো সেটাই আমরা ধরে নিই প্রথমে, যে ধরি অরুণ তার 12,000 টাকা, ধরি অরুণ, হ্যাঁ অরুণ 12,000 টাকা, অরুণ 12,000 টাকা নিয়োগ করে, টাকা নিয়োগ করে বা 12,000 টাকা বিনিয়োগ করে, যাই বলি না কেন, নিয়োগ করে এক্স মাস পরে, এক্স মাস পরে। তাহলে এক্স মাস পরে তিনি 12,000 টাকা নিয়োগ করেন, এটাই আমি ধরলাম যে ধরি অরুণ 12,000 টাকা নিয়োগ করে এক্স মাস পরে। তাহলে এক্স মাস আগে পর্যন্ত বা এক্স মাস পর্যন্ত তার কিন্তু কি ছিল, ক্যাপিটালটা ঠিকই ছিল। এখন অরুণের ওই যে 24,000 টাকা, ঠিক আছে, তাহলে এক্স মাস পর্যন্ত ব্যবসায় নিয়োগ ছিল, তাহলে আমি সেটাই দিচ্ছি। সুতরাং অরুণের ক্ষেত্রে ক্যাপিটাল যেটা হচ্ছে যে 24,000 টাকা, এই ফার্স্ট যে 24,000 টাকা সে বিনিয়োগ করেছিল, টাকা খেটেছিল ক মাস, তাকে এক্স মাস। আর এক্স মাস পরে কি হয়েছে, এক্স মাস পরে তুমি আর 12,000 টাকা দিয়েছে, এবং আমাদের হচ্ছে 24,000 প্লাস 12,000, 24,000 আর 12,000 এইগুলো যোগ করলে কত হবে? তো 24 আর 12 কত হয়? 36,000 টাকা। এই 36,000 টাকা খাটে ক মাস হবে? 36,000 টাকা খাটে, তাহলে 12 বিয়োগ এক্স মাস। তাহলে বোঝা গেল কেন কি না, এক্স মাস যদি হয়ে যায় তাহলে এক বছর হতে গেলে 12 বিয়োগ এক্স মাসই থাকবে। তাহলে এই 36,000 টাকা খাটে ক মাস হবে? 12 বিয়োগ এক্স মাস। তাহলে এই আমাদের প্রথম যে ব্যক্তি ছিল অরুণ, তাহলে আমরা কি লিখবো যে অরুণের কার্যকর মূলধন। তাহলে কার্যকর মূলধন বা ক্যাপিটাল যেটা, সেটা আমরা কিভাবে পাবো না, সেটা হচ্ছে অরুণের দেখো প্রথম যে 24,000 টাকা ছিল, এটা যেহেতু এক্স মাস খেটেছে তাহলে একে এক্স দিয়ে গুণ করবো। আর নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে 36,000, তাহলে এই 36,000 এই টাকাটাকে কিন্তু আমরা কি দিয়ে গুণ করবো? 12 বিয়োগ এক্স দ্বারা গুণ করবো। তাহলে এই টাকাটা তার এই সময় ধরে কেটেছে বলে আমরা এইভাবে গুণ করবো, ঠিক আগের মতো। তো এবার এখান থেকে আমরা প্রথম যে কাজটা করবো, যে এখান থেকে আমরা কমন নিই। কি কমন নেবো? দেখো যে এই যে আমরা এখান থেকে একেবারে 12,000 কমন নিতে পারি। 12,000 যদি কমন নিই, দেখো 12,000 যদি কমন নিই, তাহলে এটা 12 দুগুণে 24,000। তাহলে এখানে 2 আর কি পড়ে থাকবে? এক্স পড়ে থাকবে। যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। দেখো এখানে 2x পড়ে থাকবে, 12 দুগুণে 24,000 আর 2x। আর এখানে দেখো যদি আমি 12,000 কমন নিই, তাহলে 3 12 36, তাহলে 3 আর এখানে কি পড়ে যাচ্ছে? 12 বিয়োগ এক্স। তাহলে এই হচ্ছে আমাদের ভিতরের অংশটুকু চলে আসবে যদি আমরা 12,000 কমন নিই। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এরপরে আমরা চাইলে ভেতরটাকে ক্যালকুলেশন করে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের 12,000, আর এখানটা আমাদের আসছে দেখো 2x। এটা যদি গুণ করে দিই তাহলে 3 12 36, 3 12 কত আসছে? 36। আর এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস কত আসছে? 3x। ঠিক আছে, তাহলে আমাদের ভিতরটা চলে এলো, আছে এটা প্লাস, এই যে 3 12 36, আর এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস কত হলো? 3x। তাহলে এখানে আসছে 12,000, আর এখানে দেখো 36টা প্লাস আগে বসিয়ে দিলাম, আর 2x থেকে 3x বাদ দিলে মাইনাস x। তাহলে এই টাকাটা হচ্ছে তার কার্যকর মূলধন। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো এবার বলছে যে 30,000 টাকা নিয়ে অজয় শুরু করেছিল, কিন্তু অজয় কোনো ক্যাপিটাল চেঞ্জ করেনি। তাহলে আমরা লিখবো যে অজয়ের ক্ষেত্রে 30,000 টাকা কমাস খাটে। 30,000 টাকা এক বছর মানে 12 মাসই খাটছে। তাহলে অজয় 30,000 টাকা খাটে কমাস? খাটে হচ্ছে 12 মাস। তাহলে অজয়ের কার্যকর মূলধন কত হবে? তাহলে আমি সেটাই লিখছি এবার, অজয়ের কার্যকর মূলধন। এটা আমরা জানি যে সময় ধরে
ক্যাপিটালটা কাজ করে সেই সময় দিয়ে ক্যাপিটালটাকে গুণ করলে কার্যকর মূলধন পাওয়া যায়। তাহলে অজয়ের কার্যকর আমরা মূলধন বার করছি। অজয়ের কার্যকর মূলধন কিভাবে পাবো না, আমরা এই 30,000 এই যে টাকাটা অজয় দিয়েছিল একে 12 করসপন্ডিং সময় দিয়ে গুণ করবো, তাহলে এটাই হচ্ছে আমাদের অজয়ের মূলধন। এবার আমরা এই যে দুজন পেলাম অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত বার করবো। সুতরাং অরুণের মূলধন আমরা কি বার করবো, অরুণের মূলধন আর ওদিকে আছে কি অজয়, তাহলে কি অজয়ের মূলধন, এই দুজনের মূলধনের অনুপাত আমরা বার করবো। তাহলে অজয়ের মূলধন এটা বার করছি দেখো। তাহলে এখানে আমাদের অরুণের মূলধন কত বেরিয়েছিল 12,000, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 36 মাইনাস কত এসেছিল 36 মাইনাস x, এটাই ছিল আমাদের অরুণের মূলধন। আর অজয়ের মূলধন আমরা কত পেলাম 30,000 ইস্টু দিয়ে, অবশ্যই এটা ইস্টু দিয়ে 30,000, আর এখানে আমাদের এলো ইন্টু 12, তো এই ছিল। এখান থেকে দেখো আমরা ক্যালকুলেশন করলে এই শূন্য এই 3টে শূন্য কেটে যাবে, ফার্স্ট আমরা 3টে শূন্য কেটে দেবো, তো 12টা যদি কাটি তাহলে 12 একে 12, এই 12 কেটে গেল। তাহলে আমাদের এখানে পড়ে রইল কি 36 মাইনাস এক্স, হ্যাঁ এইটা পড়ে রইল, আর এখানে পড়ে রইল ইস্টু 30, এটাই ছিল আমাদের মানে বেরোলো কার্যকর মূলধনের অনুপাত। এখন বলেছে যে এখানে 14,030 টাকা লাভ হলো আর অরুণ 7,130 টাকা পেল, তাহলে মোট লাভ কত, শুধু অরুণেরটা বার করলে এখানে চলবে। তাহলে মোট লাভ হচ্ছে 14,000 কত 30, 14,030, তাহলে এইটা হচ্ছে মোট লাভ, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে অরুণ তাহলে কত, অরুণ তো ফার্স্ট জন, তাহলে আমি সেটাই লিখছি দেখো 36 বিয়োগ এক্স ইস্টু আমাদের কত আছে 30, অনুপাতে 14,030 টাকা থেকে 14,030 টাকা থেকে প্রথম জন কে আছে অরুণ, তাহলে সেটা আমি বার করছি যে অরুণ পায়। অরুণ পায় কিভাবে বার করবো, যেমন ভাবে আমরা করেছি, তাহলে 14,030 আচ্ছা ইন্টু, তো এখানে অরুণের অংশ কত 36 বিয়োগ এক্স, আর নিচে এইগুলো যোগফল হবে, তাহলে 36 বিয়োগ এক্স প্লাস 30, এইটা নিচে যোগ হয়ে যাবে। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। তো এবার আমরা এই যে অংশটুকু আছে এটার মধ্যে ক্যালকুলেশন করবো, তাহলে এখানে আসছে 14,030 ইন্টু 36 বিয়োগ এক্স, এটা উপরে রইলো, আর নিচে দেখো এই জায়গাটা এসে যাবে কত 30 প্লাস 36, তাহলে কত এসে যাবে 30 প্লাস 36 হচ্ছে 66 এসে যাবে, 66 বিয়োগ এক্স, এইটা আমাদের নিচে চলে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের কার টাকা, এটা হচ্ছে আমাদের যে অরুণ যে টাকাটা পেয়েছিল সেই টাকা। তো এই টাকাটা কার সাথে সমান হবে, অরুণের যে লভ্যাংশ পেয়েছে সেটা অর্থাৎ 7,130, শর্তা অনুযায়ী আমরা এখান থেকে এখানে চলে আসি, শর্তানুযায়ী আমরা কি লিখবো যে এই যেটা পেয়েছি অর্থাৎ 14,030 ইন্টু ওপরে হচ্ছে 36 বিয়োগ এক্স, নিচে 66 বিয়োগ এক্স, ঠিক আছে। আচ্ছা তো এই 66 বিয়োগ এক্স, তো এটা আমাদের লিখবো কি 7,130, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা এটার ক্যালকুলেশন করব। আচ্ছা তো এখানে আমাদের যে এই সংখ্যাটা এসেছে 14,030 এবং এখানে 7,130, তো এই দুটো সংখ্যা পরস্পর এমনই একটা সংখ্যা যেগুলোকে আমরা 23 দিয়ে যদি কাটাকাটি করি, দেখো 23 দিয়ে এটা তোমার একটু মনে রাখা ক্ষেত্রে সুবিধাজনক বা মনে রাখতে হবে। 23 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 713, এই 713কে 23 দিয়ে ভাগ করলে তোমরা দেখে নেবে এটা 713 23 দিয়ে ভাগ করলে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে করবো হচ্ছে 3 23-এ হচ্ছে 69, ঠিক আছে, 3 23-এ কত হয় 69 হয়, আর এখানে দেখো বিয়োগ করলে এটা আসছে 2 আর এটা 3, তাহলে 23 আগে 23, তার মানে এটা আমরা 23 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 31 হবে। তাহলে আমরা এখানে 31 লিখবো, আর এইটাকে যদি আমরা 23 দিয়ে কাটি তাহলে আমরা এখানে দেখে নিতে পারি যে এটা কত হতে পারে। 23 দিয়ে যদি আমি কাটি এটা আমাদের আছে 140, আচ্ছা এখানে আমরা শূন্য প্রথমেই ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে আমাদের আছে কি 1403, তাহলে 1403 একে 23 দিয়ে ভাগ করে দেবো, 23 দিয়ে ভাগ করলে কত 23 140 আছে, তাহলে আমরা এটা 6 দিয়ে করতে দেবো, 318 আর 6×12 আর 13 138, তারপরে এটা আমাদের 23 আসছে, তাহলে 23 এর 23 মানে 61 আসছে, তাহলে এটা আমরা লিখবো 61। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো এরপরে আমরা এখানে দেখো যে কাজটা করবো, এবার আমরা কিন্তু আর এটা কাটাকাটি করা সম্ভব নয়, এবার আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে দেখো যে এই সংখ্যাগুলো 31 দিয়ে গুণ হবে আর 61 দিয়ে এগুলো গুণ হবে, তাহলে 61 ইন্টু আমাদের আসবে 36 বিয়োগ এক্স, আর এখানে আসবে 31 ইন্টু
61 রাখবো। এখানে কত আসবে? আচ্ছা, এখানে 61 এসেছিল, এই 31 ইন্টু 66 বিয়োগ এক্স। তো এইগুলোর মধ্যে গুণ ছাড়া কোনো একটা উপায় নেই। তো আমরা এগুলো গুণ করব, গুণ করে আমাদের যে সংখ্যাটা আছে সেটাই আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করবো। তো এখানে দেখো আমাদের এই 61কে 36 দিয়ে গুণ করতে হবে। 61কে যদি আমরা 36 দিয়ে গুণ করি কত আসে দেখো, তো 36 ইন্টু আমাদের আসছে 61, 36 ইন্টু 61। তো এটা আমাদের কত আসতে হবে? 6 একে 6 আর হচ্ছে 3 একে 3, অর্থাৎ 36। 36 ইন্টু 61 করলে তাহলে এটা 6 একে 6, 3 একে 3, তাহলে 36 হলো। আর এটা 6 থেকে 36 6, 3 6 18, 19 20 21। তো আমরা দেখে নিতে পারবো 36 6, 3 6 18, 18 19 20 21। আর এখানে দেখো এটা আছে 6, 6 এক 3 আমাদের কত এলো? 9। আর এখানে আসছে এটা 1, এটা হচ্ছে 2, তাহলে 2196। তাহলে এই জায়গাটা এলো 2196 বিয়োগ 61x, ঠিক আছে? বিয়োগ কত হলো? এখানে 61x। এইটা দেখো 31 ইন্টু আমাদের 66 করতে হবে। তো 31কে যথারীতি আমরা 66 দিয়ে গুণ করবো, গুণ করে যেটা আসে আমরা সেটাই লিখবো। 31কে আমরা যদি 66 দিয়ে গুণ করি তাহলে 66 ইন্টু 31, 66 ইন্টু 31, তাহলে এটা 6 6 বসে যাবে। এখানে দেখো 318 8, 318 আর 1 19, ঠিক আছে? 318 8, 318 আর 1 19, তাহলে আমাদের এখানে আসছে 6 আর 6 14 4, 8 6 কত আসছে? 14 4, আর 9 আর 1 10 0, আর আমাদের হচ্ছে 11 2, ঠিক আছে? 6 আর 6 14 4, 9 আর 10 0 আর 2 1 আর 1 কত আসছে? 2। তাহলে এটা হচ্ছে 20 46 বিয়োগ কত হলো? 31x। এবার আমাদের কাজ সেখান থেকে x এর মান বার করা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যদি এই 31x যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এটা আমাদের পজিটিভ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আসবে কত? 31x বিয়োগ 61x, ঠিক আছে? আর এখানে দেখো আসবে 20 46 বিয়োগ 21 96, বিয়োগ 21 96। তো এটা যদি বিয়োগ করি তাহলে কত আসছে দেখো? 31 থেকে 61 বিয়োগ করলে আমাদের আসছে কত? 30। কত আসছে? 30 আসছে, কিন্তু নেগেটিভ আসছে। তাহলে 30x মাইনাস 30x। আর এটা যদি বিয়োগ করি তাহলে কত আসছে দেখো? 6, আমাদের এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো নেগেটিভটা বড়, তো নেগেটিভ থেকে যাবে। তো তারপর দেখো 6 6 মিলে হলো 0, আর 4 আর করে দাও 9, 5 দাও কত আসছে? 9। আর আমাদের হাতে কিছু নেই, তো আমরা একটা বসে দেবো, অর্থাৎ 150। তাহলে এখান থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হলো। তাহলে 30x ইকুয়াল টু কত হলো? 150। তো এরপরে আমি এই জায়গাটায় তোমাদের করে দিচ্ছি। তাহলে আমাদের এখান থেকে দেখো কি আসছে? 30x ইকুয়াল টু 150 এসছে, বা দিয়ে আমাদের x সমান আসবে কত? x সমান আসবে 150/30। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে x এর মান কত আসবে? x ইকুয়াল টু আমাদের কত আসবে? 5। অর্থাৎ এখান থেকে তাহলে আমরা বলবো যে অরুণ তার 5 মাস পরে তার ব্যবসায় কিন্তু মূলধন নিয়োগ করেছিল। তাহলে এখানে আমরা উত্তরে লিখে দিচ্ছি যে অরুণ তার মূল 12,000 টাকা, 12,000 টাকা ক মাস পরে নিয়োগ করে? অর্থাৎ 5 মাস পরে নিয়োগ করে, 5 মাস পরে নিয়োগ করে। এই অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশনটা হয়তো একটু জটিল, কিন্তু বিষয়টা তোমরা একটু সহজ করে দেখলে বুঝতে পারবে। তো এখানে তাহলে উত্তরটা আমরা লিখবো যে অরুণ 12,000 টাকা তার 5 মাস পরে তার ব্যবসায় নিয়োগ করেছে। নেক্সট আমরা পরবর্তী যে গাণিতিক সমস্যা আছে সেটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো নেক্সট আমরা এখানে 13 দাগে যে কোশ্চেনটি আছে সেটি সমাধান করব। এখানে প্রশ্নটি আছে, কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পে একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করলেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক তারা কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেন। গত বছর তারা 300 দিন, 275 দিন এবং 350 দিন কাজ করেছেন। মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। তো কে কত টাকা পেয়েছিলেন হিসেব করে লিখি। তো ফার্স্ট আমাদের এখানে যে কাজটা করতে হবে কি, ব্যাংকের কিস্তি যেটা রয়েছে সেটা হচ্ছে 28,100 টাকা। এখন কত টাকা এখানে ধার করেছে সেটা মূল ফ্যাক্টর না, এখানে যে টাকাটা আয় হয়েছে সেই টাকা থেকে প্রথমে তারা শোধ করে দেবে কত টাকা? 28,100 টাকা, এবং এই বাকি টাকাটা তারা কিন্তু তারা ভাগ করে নেবে। তাহলে আমি প্রথম 28,100 টাকাটা বাদ দিয়ে দেবো তাদের যে লভ্যাংশ হয়েছে সেটা থেকে, এবং এই 28,100 টাকাটা হচ্ছে ওই 1 লাখ টাকা তারা যে ধার নিয়েছিল তার উপরে যে শোধ করার যে প্রসেস, অর্থাৎ কিস্তি যেটা বলে থেকে ইনস্টলমেন্ট হিসেবে সেটা তারা জমা দিচ্ছে। যাই হোক, তো আমরা এখানে লিখছি 28,100 টাকা
ব্যাংকে ধার শোধ করার পর অবশিষ্ট লভ্যাংশ। তো সেটাই আমরা বার করছি যে 28,100, তাহলে 28,100 টাকা, 28,100 টাকা ব্যাংকে বা ধার শোধ করার পর, তাহলে ব্যাংকে ধার শোধ করার পর, ধার শোধ করার পর অবশিষ্ট লভ্যাংশ, অবশিষ্ট লভ্যাংশ, তাহলে অবশিষ্ট লভ্যাংশ কি হবে? অবশিষ্ট লভ্যাংশটা আমরা এখানে বার করবো। তাহলে অবশিষ্ট লভ্যাংশ, আচ্ছা টোটাল লাভ যা হয়েছিল সেই টোটাল লাভ থেকে আমরা কিন্তু এখানে 28,100 টাকাটা বাদ দেবো। টোটাল লাভ হয়েছিল কত? টোটাল লাভ হয়েছিল 1,39,100 টাকা। 1,39,100 থেকে ব্যাংকে যে শোধ করেছে সেটা কত? 28,100। তাহলে 28,100 টাকা আমরা বাদ দিয়ে দেবো। দেখো কত আসে। তো 100 তো প্রথমেই চলে যাবে, এইগুলো সব আমাদের 0 এসে যাবে। তাহলে 0 0 0, 8 করে দাও এখানে 9, তাহলে 1 দাও 9, আচ্ছা 8 করে দাও 9, 1 দাও 9, 2 করে দাও 3, 1 দাও 3 এসে যাচ্ছে। আর এটা আমাদের আসছে কত? 1 আসছে, অর্থাৎ 1,11,000 টাকা কিন্তু তাদের কাছে থাকছে 1,11,000। এই 1,11,000 টাকা তারা কিন্তু নিজেদের মধ্যে ভাগ করে দেবে। কিভাবে ভাগ করবে না, 11,000 টাকা, 1,11,000 টাকা যে রয়েছে সেই 1,11,000 টাকা তারা কিন্তু, তো এরপরে আমরা যে কাজটা করব যে এখানে লাভের এই যে 1,11,100 টাকা রয়েছে ব্যাংকে 28,100 টাকা শোধ করার পর, তাহলে এর অর্ধেক অংশ আমরা ভাগ করে নেবো। তাহলে এই যে লাভের এখানে বলা আছে কি যে বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন, ঠিক আছে। আর বলছে 28,100 টাকা ধার দেওয়ার পর লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে, আর হচ্ছে বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। তাহলে লাভের বাকি অর্ধেক অংশ বা বাকি লাভের অর্ধেক অংশ, তাহলে বাকি লাভের অর্ধেক অংশ বলতে আমাদের এই যে বাকি লাভ যেটা বেরিয়েছে তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে বাকি লাভের অর্ধেক অংশ মানে হচ্ছে 1,11,000 আমাদের কত বেরিয়েছে? 1,11,000 টাকা। এই যে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। 1,11,000কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো আমাদের 5 দুগুণে 10, হ্যাঁ তো 11, তাহলে আমাদের 5 দুগুণ 10 আসছে, 11 আসছে। তাহলে ফের আমাদের 5 দুগুণে 10, ঠিক আছে। আর এখানে 5 দুগুণে 10, আর এখানে দুটো শূন্য বসে গেল, অর্থাৎ 55,500 টাকা হচ্ছে আমাদের বাকি লাভের যে অর্ধেক অংশ। এর মধ্যে থেকে এই 55,500 টাকার একটা পার্ট তারা কি করেছে? কাজের দিনের অনুপাতে, আর একটা পার্ট তারা সমান ভাগে ভাগ করে নিল। তো 3 জন আছে, তাহলে 55,500 টাকা থেকে 55,500 টাকা থেকে সমান 3 জন যেহেতু আছে, তাহলে 3 জনে সমান ভাগে পায়। তাহলে কত পাবে? এই যে টাকাটা আছে 55,500, এইটাকে আমরা 3 দিয়ে ভাগ করবো। 55,500 কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে ভাগ করবো। দেখো এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 3 দিয়ে ভাগ করলে আমাদের এখানে আসবে এটা 3 1 3, 3 আর 2 হচ্ছে 5, তাহলে হচ্ছে 3 আসছে 24, ঠিক আছে 24, আর এখানে 15 আসছে, তাহলে 3 5 15, দুটো শূন্য, অর্থাৎ 18,500 টাকা করে কিন্তু তারা প্রত্যেকে পাবে। এখন এই যে অর্ধেক 55,500 আছে সেটা তারা কি করবে? তাদের যে কাজের দিনের অনুপাত সেই অনুপাতে ভাগ করে নেবে, ঠিক আছে। তো গত বছর কাজের দিন দিয়ে দিয়েছে, তাহলে প্রথম জনের, দ্বিতীয় জনের এবং তৃতীয় জনের, তাহলে আমরা সেটা লিখি যে তাদের কাজের দিনের অনুপাত, মানে যে কাজ তারা করেছে সেই কাজের দিনের অনুপাতটা আমরা এবার বার করে নিই। এবং তাদের কাজের দিনের অনুপাত যখন আমরা বার করব তখন তাদের প্রথম দিনের দিনটা দেওয়া আছে, দেখো 300 দিন, তাহলে 300 দিন ইস্টু দ্বিতীয় জনের দিন দেওয়া আছে 275 দিন, ইস্টু তৃতীয় জনের দিন দেওয়া আছে আমাদের এখানে এটা দেওয়া আছে 350 দিন, তৃতীয় দিনের 350 দিন। তাহলে এই 3টে দিনের অনুপাত আমরা কিন্তু বার করে নেবো। তাহলে এখানে দিনগুলো আমরা ক্যান্সেল করে দেবো। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কি আসবে? দেখো 5 দিয়ে কাটলে হচ্ছে 5 6 30, 0 অর্থাৎ 7, 5 দিয়ে কাটলে এটা আসছে আমাদের 5 5 25, 26 27, 5 5 25, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 7 35, 0। এখনো এটাকে আমরা 5 দিয়ে কাটতে পারবো। তো 5 দিয়ে কাটলে 5 12 60, 5 11 55, 5 14 70,
তাহলে আমাদের অনুপাতটা কত না হলো 12:11:14, এই ছিল তাদের কাজের দিন অনুপাত। এই অনুপাতে তারা বাকি যে 55,500 টাকা রয়েছে সেটা ভাগ করবে। তাহলে আমি সেটাই লিখছি যে 12:11:14 অনুপাতে 55,500 টাকা থেকে 55,500 টাকা থেকে প্রথম জন পাবে, টাকা থেকে ফার্স্ট জন বা প্রথম জন পাবে। প্রথম জন মৃৎশিল্পী বা মাটির কাজ করে যেরকম, তাকে আমরা মৃৎশিল্পী বলে থাকি। তো সেটা কত পাবে না, 55,500 ইন্টু 12 এগুলো যোগ করে। এখন এগুলো যদি যোগ করি, আমরা এখানে একবারও যোগ করে লিখে দিতে পারি। 12, 11 আর 14 এগুলো যোগ করলে কত আসছে দেখো, এটা আসছে 4, 2 আর 3 আর 4 7। আমাদের এখানে কত এলো, 7 এলো। 4 আর 5 7, আর এখানে হলো 3, অর্থাৎ 37 আসছে। তাহলে এই 37 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটাকে কাটতে গেলে 37 দিয়ে ভাগ করে নিতে হবে। তো আমরা এখানে এই যে সংখ্যাটা এসেছে এটাকে আমরা 37 দিয়ে ভাগ করে দিচ্ছি। 55, এটাকে ভাগ করলেই হবে, দুটো শূন্যটা অ্যাকচুয়ালি চলে যাবে। তো 37 দিয়ে করছি, 37 থেকে 37, দেখো এখানে 7 দাও 15, 8 দাও 15 আসছে, আর এটা হচ্ছে 1 আসছে, তাহলে 85। তো আমরা যদি 5 দিয়ে করি তাহলে 5 7 35, 5 3 5 15, 16 17 18। তার মানে এটাকে 37 দিয়ে কাটলে কত আসবে, 15 আসবে, আর এখানে দুটো শূন্য বসে গেল। তো 15 12 কত আসে, 15 12 হচ্ছে 180। তার মানে এটা হয়ে গেল 18,000 টাকা। তাহলে ফার্স্ট জন আমাদের কত পেল, 18,000 টাকা পেল। একইভাবে এই অনুপাতে 55,500 টাকা থেকে দ্বিতীয় জন পাবে। দ্বিতীয় জন পাবে কি ব্যবহার করবো না, 55,500 ইন্টু আমাদের এখানে 11 আছে, 11/37। দেখো এটাকে যদি আমরা এরকমভাবে ক্যালকুলেশন করি, সেই আগের মতনই এটা আসছে 1500কে আমরা যদি 11 কিন্তু 0 0 5 11 55 কত হবে, 5 11কে 11, 11 আর 5, 11 আর 5 কত আসছে 16, অর্থাৎ 16,500 টাকা। তাহলে আমাদের এখানে দ্বিতীয় যে ব্যক্তি আছে সে ওই 55,500 টাকা থেকে কত পাবে, 16,500 টাকা। 5 11 5 5, 11কে 11, 11 আর 5 16। আচ্ছা, এইভাবে একইভাবে তৃতীয় জন যে আছে সে কত পাবে, এটা হচ্ছে তৃতীয় জন। তৃতীয় জন পাবে হচ্ছে 55,500 ইন্টু এর পার্সেন্ট হচ্ছে 14/37। তো আমরা যদি এটা 37 দিয়ে কাটি আমাদের হচ্ছে 1500 আসবে। 37 দিয়ে কাটি এটা 1500 আসবে। তো আমরা এবার গুণ করে দেবো, 0 0, দেখো 5 14 70 0। আচ্ছা, হাতে রয়েছে কত, 7 রয়েছে, 14 আর 1 14, 14 সাথে 21, অর্থাৎ টোটাল আমাদের পাচ্ছে 21,000 টাকা। ঠিক আছে, 21,000 টাকা তোমরা একবার দেখে নেবে। 0 0 5 14 70 0, 14 14, 14 আর 7 21,000 টাকা। তাহলে এবার প্রথম জন মোট পাবে কত, তাহলে প্রথম জন জন বা ফার্স্ট জন, প্রথম জন মোট পাবে, প্রথম জন মোট পাবে। এখন প্রথম জন মোট কত পাবে না, সে ওই 55,500 থেকে সমান ভাগে 18,500 টাকা পাচ্ছিল। 18,500 প্লাস আর একটা যে অংশ আছে সেটা কিন্তু যোগ হবে। তো এখান থেকে সে পাবে 18,500 টাকা। তাহলে 18,500 মানে 55,500 টাকা থেকে সমান 3 ভাগে যে প্রত্যেকে যেটা পাচ্ছিল, এই 18,500 টাকা প্রত্যেকেই পাবে। তাহলে এখানে 18,500 প্লাস এখান থেকে সে পাচ্ছে 18,000। তাহলে 18,500 আর 18,000 এই দুটো যোগ করলে 36,500, অর্থাৎ প্রথম জন মোট কত পাবে, 36,500 টাকা। তাহলে একইভাবে দ্বিতীয় জন মোট পাবে, দেখো এখান থেকে প্রত্যেকেই তো 18,500 টাকা করে পাবে। তাহলে 18,500 প্লাস এইখান থেকে কাজের জন্য সে পাবে 16,500। তাহলে 16,500, তাহলে এর টাকাটা কত আছে, 18,500 16 আর 18 34, আর 500 500 1000, তাহলে হচ্ছে 34,000। তাহলে কত পাচ্ছে, 34 থেকে 35,000, 35,000 টাকা পাবে। ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় জন মোট পাবে, দেখো 16 আর 18 হচ্ছে 34,000, 500 500 1000, তার মানে 35,000 টাকা। আর তৃতীয় জন যে আছে, তৃতীয় জন মোট পাবে, তার টাকা হবে এখান থেকে সে 18,500 আগের মতনই পাবে, 18,500, আর কাজের জন্য সে পাবে হচ্ছে 21,000 টাকা। তাহলে 18,500 প্লাস 21,000, তাহলে ধরা হচ্ছে 500 তো বসেই যাবে। ঠিক আছে, আর এখানে দেখো 1 আর 8 9, তাহলে 8 আর 1 9 আসছে, এই যে 8 আর 1 9, আর 2 আর 1 3, তাহলে 39,500 টাকা এই কিন্তু পেয়ে যাবে। তাহলে
এইভাবে কিন্তু আমরা তিনজন এখানে দুটো পার্টে টাকাগুলো তাদের মধ্যে বন্টন হচ্ছিল। একটা হচ্ছে তাদের মধ্যে সমান ভাগে একটা পার্ট তারা 18,500 টাকা করে পাচ্ছিল, এবং কাজের দিনের অনুপাতে তারা কিন্তু প্রথমজন 18,000, দ্বিতীয়জন 16,500 এবং তৃতীয়জন 21,000 টাকা পাচ্ছে। তাহলে মোট সেইভাবে তাদেরকে যোগ করে দেখা যাচ্ছে তিনজনে কিন্তু 36,500, 35,500 এবং 39,500 টাকা পাবে। নেক্সট আমরা পরবর্তী যে গাণিতিক সমস্যা আছে সেখানে আসছি। আচ্ছা, নেক্সট আমরা এখানে যে 14 দাগের যে অঙ্কটি আছে সেটি সমাধান করব। তো এখানে দুই বন্ধু যথাক্রমে 14 দাগের কোশ্চেনটি তোমরা দেখো 40,000 ও 50,000 টাকা নিয়ে একটি যুক্ত ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে এই চুক্তি হয় যে লাভের 50% তারা সমানভাবে ভাগ করে নেবে এবং অবশিষ্ট অংশ মূলধন অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ হবে 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসেব করো। আচ্ছা, এখানে দেখো তোমরা মোট লভ্যাংশটা দেয়া নি, তো আমাদের সেটা ধরে নিতে হবে। তো আমরা প্রথম ধরে নেবো যে তাদের যে মোট লভ্যাংশ সেটা হচ্ছে এক্স টাকা। তাহলে এটাই আমরা ধরে নিচ্ছি 14 অঙ্কের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 14 দেখো, ধরি মোট লভ্যাংশ বা তাদের যে লাভটা হয়েছে মোট লভ্যাংশ সমান কত ধরে নিলাম? এক্স টাকা। এটা কিন্তু ফার্স্ট আমরা ধরে নিলাম, ঠিক আছে। এইবার বলেছে যে এর 50% তারা কি করেছে? সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে এক্স এর 50%, ঠিক আছে, 50% মানে হচ্ছে এক্স গুণিতক 50/100। অর্থাৎ এটা যদি কাটাকাটি করি 1/2, অর্থাৎ x/2, x এর 50% মানে তো x/2, অর্ধেকই হয়। তো x/2, তাহলে দুটো পার্টে টাকাটা ভেঙে যাবে। একটা x/2 টাকা তারা কি করবে? সমান ভাগে প্রত্যেকে ভাগ করবে। তাহলে x/2, হ্যাঁ, দুরকম x/2 আসবে, কারণ দুভাগে ভাগ হলে। তাহলে প্রথম x/2 টাকা থেকে, তাহলে প্রথম x/2 টাকা থেকে, ঠিক আছে, টাকা থেকে সমান ভাগে দুজনের প্রত্যেকে পাবে। সমান ভাগে কি লিখবো? দুজনের প্রত্যেকে পাবে। যেহেতু এখানে দুজন আছে, তাহলে প্রথম x/2 টাকা থেকে সমান ভাগে দুজনের প্রত্যেকে পাবে। দেখো দুজনের প্রত্যেকে কত পাবে সেটা আমরা বার করবো। তাহলে দুজনের প্রত্যেকে পাবে। এখানে কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা তারা নিশ্চয়ই তারা কাজের অনুপাতে নিচ্ছে বা তাদের পরিশ্রমের অনুপাতে নিচ্ছে। এই জিনিস সমান ভাগে দুজনের প্রত্যেকে পাবে। তাহলে আমরা কি করব? যে এখানে এই যে x/2 ছিল একে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে x/2 আর এই দুইটাকে যদি গুণ দিই তাহলে এটা 1/2 হয়ে যাবে। তাহলে টোটালটা আমার দাঁড়িয়ে যাবে কত? x/4 টাকা। এই টাকাটা কিন্তু প্রত্যেকেই পাবে সমান ভাগে। আর দ্বিতীয় যে x/2 আছে সেটা কিন্তু তারা তাদের যে মানে মূলধন বা ক্যাপিটাল সেই অনুপাতে ভাগ করবে। তো তাদের এখানে দেখো 40,000 এবং 50,000। তাহলে প্রথম বন্ধুর মূলধন লিখছি। প্রথম বন্ধুর মূলধন ইস্টু দ্বিতীয় বন্ধুর মূলধন। তাহলে প্রথম বন্ধুর মূলধন ইস্টু কি লিখবো? দ্বিতীয় বন্ধুর মূলধন। তো সেটা আমরা বার করবো। দেখো প্রথম বন্ধুর মূলধন কত ছিল? 40,000 টাকা। তাহলে আমি সেটাই লিখি। দেখো প্রথম বন্ধুর মূলধন হচ্ছে 40,000 টাকা ইস্টু দ্বিতীয় বন্ধুর মূলধন ছিল তোমাদের দেওয়া আছে, দেখবে 50,000 টাকা। 40,000 এবং 50,000, তাহলে আমরা কি লিখবো? 50,000 টাকা। তাহলে এইভাবে আমরা দুজনের মূলধনের অনুপাত বার করে নেবো। তো এখানে এটা খুব সহজেই বুঝতে পারছো যে এটা আমাদের কত? 4:5, অর্থাৎ তাদের মূলধনের অনুপাত হচ্ছে 4:5। এখন এই 4:5 অনুপাতে তারা এই যে দ্বিতীয় যে x/2, মানে এখানে দুটো ভাগে ভাগ হয়েছিল, কারণ প্রথম x/2 তারা সমান ভাগে ভাগ করে দিয়েছে। দ্বিতীয় x/2, দ্বিতীয় যে অর্ধাংশ বা x/2 রয়েছে, দ্বিতীয় x/2 টাকা থেকে, আচ্ছা কি অনুপাতে? না 4:5 অনুপাতে প্রথমজন পাবে। প্রথমজন মানে প্রথম যে আছে, হ্যাঁ, যে অর্থাৎ আমাদের 40,000 টাকা ক্যাপিটাল দিয়েছিল, তাহলে অনুপাতে প্রথমজন পাবে। তাহলে এখানে আমরা কি করব? না প্রথমজন যে আছে সেইটাকে আমরা দিয়ে ভাগ করবো। তাহলে এখানে আমাদের আসছে, দেখো আমাদের টোটাল যে আমাদের এখানে টাকাটা x/2, কারণ এখন x/2 টাকাটাই ভাগ হবে। আর ইনটু এর অংশ হচ্ছে 4/4 প্লাস কত লিখবো? 4 + 5। তাহলে এখানে আমাদের এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা কত আসবে? দেখো এইটা আমাদের কাটাকাটি না করলেও হয়, সুবিধাজনক হচ্ছে কাটাকাটি না করাই ভালো। তো আমরা কাটাকাটি করছি না। তাহলে 4x, আর এটা আমাদের আসবে 2 × 4 × 5 = 9। তাহলে আমাদের আসবে 4x/9 কত আসছে? 18। তাহলে এখানে আমাদের দাঁড়িয়ে গেল কত? 4x/18 টাকা। এখানে আমরা কাটাকাটি কিন্তু করলাম না।
এখন এইভাবেই একইভাবে দ্বিতীয় জন কত পাবে সেটা বার করি। তাহলে এখানে দেখো দ্বিতীয় 4:5 অনুপাতে শুরু লিখবো দ্বিতীয় জন পাবে। দ্বিতীয় জন কত পাবে না x/2 ইন্টু এটা যে 5, এই যে কোশ্চেন 5, এটা 5 এর 4 9, তাহলে এটা আসবে 5x/9 টাকা। তাহলে আমরা প্রথম জন আর দ্বিতীয় জন ওই ক্যাপিটালের অনুপাতে কত করে পাবে সেটা বার করে ফেললাম। এরপরের কাজ হচ্ছে যে প্রথম জন মোট কত পাবে আর দ্বিতীয় জন মোট কত পাবে সেটা বার করা। তাহলে আমরা লিখবো যে প্রথম জন মোট কত পাবে এবং দ্বিতীয় জন মোট কত পাবে, সেটা তো বার করবই। কিন্তু আমাদের এই অঙ্কে বলা আছে কি দেখো যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসেব করে লিখি। ঠিক আছে, অসুবিধা নেই, কারণ একজন অপরের থেকে কম বেশি আছে। তাহলে আমরা প্রথম জন মোট পাবে যেটা সেটা বার করি। প্রথম জন মোট পাবে, তাহলে প্রথম জন মোট কত পাবে দেখো। প্রথম জন তো আমাদের এই কাজের যে মানে সমান ভাগে যে অংশ সেখান থেকে কত পাবে x/4, আর এখান থেকে কত পাবে, এখান থেকে পাবে 4x/18। তাহলে এই টাকাটা সে কিন্তু মোট পাবে। এই একইভাবে দ্বিতীয় জন মোট পাবে, তাহলে দ্বিতীয় জন মোট পাবে সে x/4 তো ওখান থেকে পাবে, আর এখান থেকে কত পাবে 5x/9। তাহলে এইভাবে আমরা প্রথম জন আর দ্বিতীয় জনের মোট যে লভ্যাংশ সেটা বার করে ফেলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমার শর্তটা কি দিয়ে আছে, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, মানে এই দ্বিতীয় জন থেকে প্রথম জনের লভ্যাংশ 800 টাকা কম। শর্ত অনুযায়ী আমি কি লিখে দেবো, দ্বিতীয় জনের লভ্যাংশ যেটা সেটা থেকে প্রথম জনের কম আছে, তাহলে x/4 প্লাস 5x/ কত x/4 প্লাস 5x/9, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় জনের লভ্যাংশ। এর থেকে প্রথম জনের লভ্যাংশ মানে x/4 প্লাস 4x/18, এটা বাদ দিলে কত হবে 800 হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের x এর মান বার করতে হবে। তো আমরা যদি এই ব্র্যাকেটটা তুলি, দেখো x/4 প্লাস 5x বাই কত আসবে 9 মাইনাস x/4 প্লাস মাইনাস 4x বাই, আচ্ছা এটা 9 নয়, এটা 18 হবে। 9 দুগুণে এটা কত হবে 18 হবে। একটু তোমরা একটু খেয়াল করবে, এটা কিন্তু 18 হবে। তাহলে এখানে এটা আমাদের এই যে এটা 9 লিখেছি, এটা কিন্তু 5x/9 দুগুণে 18 হবে। দুটো জায়গায় একটু ঠিক করে নেবে। তাহলে এখানে হচ্ছে 5x/18, এখানে হচ্ছে 5x/18। তাহলে এটা আমাদের 5x কত হবে 18, 5x/18 আসবে, এটা 18 আসবে। 9 দুগুণে এখানে কত আছে 18। তো 5x/18 এটা হচ্ছে 4x কত এলো 18 ইকুয়াল টু আমরা লিখবো কত 800। তাহলে এখান থেকে আমাদের দেখো একটা পার্ট কেটে যাবে, সেটা হচ্ছে কমন পার্ট x/, কেটে যাবে। তো এই যে লসাও করি তাহলে আমাদের আসবে কত 18, এটা হচ্ছে 5x মাইনাস 4x, আর এটা হচ্ছে আমাদের 800। তো এখান থেকে এবার আমরা এখানে চলে যাচ্ছি। তাহলে এবার দেখো এখান থেকে আমরা যেটা পাচ্ছি বাদ দিয়ে x 5x থেকে 4x বাদ দিলে কত আসে x আছে, তাহলে x/18, তাহলে x বাই কত আসছে 18 ইকুয়াল টু 800। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডাইরেক্টলি x ইকুয়াল টু 800 ইন্টু 18। ঠিক আছে, 800 ইন্টু কত পেলাম 18। তো এবার এখানে এটা গুণ করে দেবে তোমরা, গুণ করে দিলে দেখো আমি 8 দিয়ে গুণ করছি 0 0, আচ্ছা 28 64 কত এলো 4 এলো, 28 64 4, আর একটা 8 14, অর্থাৎ 14,400 টাকা তাদের কিন্তু লাভ হয়েছে, মোট লাভ। এটা কিন্তু মাথায় রাখতে মোট লাভ, কিন্তু আমাকে মোট লাভ চাইনি, আমাকে চেয়েছে যে এখানে প্রশ্নের মধ্যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ। তো প্রথম বন্ধুর লভ্যাংশ আমরা বার করে রেখেছি। তাহলে দেখো প্রথম বন্ধুর লাভ, তা প্রথম বন্ধুর লাভ কত বার করা ছিল, সেটা আমাদের বার করা ছিল x/4 প্লাস 4x/18। তো আমরা বসিয়ে দেবো, তাহলে x/4 প্লাস 4x বাই কত আছে 18, এটাই ছিল প্রথম বন্ধুর লাভ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা আছে x/4 প্লাস 4x/18। তো এখানে আমরা লসাগু করে করতে পারি, বা এখানে আমরা ডাইরেক্টলি যদি x এর মান বসিয়ে দিই 14,400, তাহলে বসিয়ে দিয়েছি 14,400 বাই কত লিখবো 4 প্লাস 4 ইন্টু 14,400 বাই কত লিখবো 18। এই হচ্ছে আমাদের মানটা। এখানে কিন্তু আমরা x এর জায়গায় কত বসিয়ে দিচ্ছি, x সমান বসিয়ে দিচ্ছি 14,400, এটা বসিয়ে দিচ্ছি x এর জায়গায় 14,400 বসিয়ে দিচ্ছি। দিলে দেখো এটা যদি কাটাকাটি করি তাতে আসছে, তো এটা কাটলে হচ্ছে আমাদের 4 দিয়ে কাটলে 3 4 12 13 14, তাহলে 24 4 6 24, আর এটা আমাদের কত আসছে, এটা আমাদের কিন্তু দুটো শূন্য আসছে। ঠিক আছে, দুটো শূন্য আসছে। আবার দেখে নাও 4 দিয়ে কাটছি 3 4 12 হলো, আচ্ছা 12, আর এখানে হচ্ছে 24 4 6 24 দুটো শূন্য 3600। আচ্ছা এটাকে যদি আমরা 800 দিয়ে কাটি তাহলে আমরা জানি যে 5 98 6 18 হচ্ছে
128, 7 18, আর 6 18 কত হচ্ছে, 6 48 লাখ, 7 18, দেখি আমরা 2 দিয়ে কাটছি, বা 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, ঠিক আছে। 2 দিয়ে কাটছি যখন 2 দুগুণে 4 হচ্ছে, আর 9 দুগুণে কত হচ্ছে 18, আর 9 দিয়ে কাটলে এটা কত হবে 9 16 144, তার মানে 16 গুণ 0, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় কত আসছে দেখো, আমরা 2 দিয়ে কাটছি 2 দুগুণে 4, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 9 দুগুণে 18, 9 দিয়ে কাটলে 9 16 144 গুণ 0, 16 দুগুণে 3200, তাহলে 3200। এখন 3600 আর 3200 যদি যোগ করি তাহলে দেখো কত আসছে। তো এটা হচ্ছে তোমার 0 দুটো বসিয়ে দাও, 6 আর 2 কত আছে 8, আর 3 আর 3 6, তাহলে কত দাঁড়ালো 0 0। আচ্ছা এখানে দেখো 6 আর 2 হচ্ছে 8, 3 আর 3 6, তাহলে 6800 টাকা। তাহলে আমরা প্রথম বন্ধু মোট লাভ কত পাবে, 6800 টাকা। এটাই ছিল এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মোট লাভ আমাদের 14,400 বেরোলো, আর প্রথম বন্ধুর লাভ বেরোলো কত, বা প্রথম যিনি ছিলেন তার লাভ বেরোলো 6,800 টাকা। নেক্সট আমরা পরবর্তী গাণিতিক সমস্যাতে আসছি। আচ্ছা নেক্সট আমরা তোমাদের বইয়ে এই বড় যে কোশ্চেনগুলো রয়েছে তাদের মধ্যে শেষের যে গাণিতিক সমস্যাটা আছে 15 দাগের সমস্যা, সেটা আলোচনা করছি। এখানে বলা হচ্ছে পূজা, উত্তম ও মেহের 5,000 ও 7,000 এবং 10,000 টাকা দিয়ে একটি অংশীদারি কারবার শুরু করেছে। এই শর্তে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসেবপত্র রাখার জন্য পূজা ও উত্তম মানে প্রথম যে দুজন আছে তারা মাসিক 200 টাকা করে পাবে, এবং বছরের শেষে যদি 6,960 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা পাবে। তাহলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে যে আমরা তিনজনের মূলধনের অনুপাত আগে বার করছি। তিনজনের মূলধন মানে পূজা, উত্তম আর মেহের। তাহলে আমরা এরকম ভাবে লিখছি যে এটা আমাদের 15 দাগের কোশ্চেন। তাহলে পূজার মূলধন মানে যে টাকাটা পূজা তার এই ব্যবসায় নিয়োগ করেছে, ইস্টু উত্তমের মূলধন, আর সর্বশেষ যে আছে সেটা হচ্ছে মেহের। তাহলে উত্তমের মূলধন আর কি লিখবো, ইস্টু মেহেরের মূলধন। তাহলে মেহেরের মূলধন। তো এই তিনজনের মূলধনের অনুপাত আমরা প্রথম বার করে নেবো। তো এখানে দেখো তিনজনের যে মূলধনের যে টাকাটা সেটা দেওয়া আছে 5,000, 7,000 ও 10,000। তাহলে আমি লিখছি 5,000 ইস্টু, আচ্ছা টাকাটাও লিখে দিচ্ছি 5,000 ইস্টু 5,000 টাকা ইস্টু 7,000 টাকা ইস্টু সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে 10,000 টাকা। তাহলে ইস্টু 10,000 টাকা। তো আমরা এইভাবে তিনটে টাকা আমরা প্রথম অনুপাত বার করে নেবো। তো টাকাগুলো এখান থেকে ক্যান্সেল হবে, শূন্যগুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের পড়ে থাকবে কত 5:7:10। এটাই তাদের ক্যাপিটাল বা মূলধনের অনুপাত। এখন দেখো মোট লাভ হচ্ছে 6,960 টাকা। তাহলে আমি সেটাই লিখছি মোট লাভ কত 6,960 টাকা। এই লাভটা যে হয়েছে প্রথমেই কিন্তু তাদের কিছু খরচ আছে, সেটা আমাদের বাদ দিতে হবে। তো 6,960 টাকা লাভ হয়েছে। দেখো কারবার চালানোর জন্য মাসিক খরচ হচ্ছে 125 টাকা। তাহলে কারবার চালানো 125 টাকা করে, বা মাসিক খরচ হিসেবে 125 টাকা মাসিক খরচ হিসাবে কারবার চালাতে বছরে খরচ। তাহলে হিসাবে কারবার চালাতে বছরে খরচ। তাহলে বছরে কত হবে না, একে 12 দিয়ে গুণ করতে হবে, কারণ এই 125 টাকা হচ্ছে মাসিক খরচ। তাহলে 125 টাকা মাসিক খরচ হিসেবে কারবার, ঠিক আছে, চালাতে বছরে খরচ। তাহলে বছরে খরচ কিভাবে বার করব, সেটার জন্য আমরা যেটা করব যে এই 125কে আমরা মাল্টিপ্লাই বাই 12 মানে 12 দিয়ে গুণ করে নেবো, কারণ 12তে আমাদের মাস হয়, 12 মাসে 1 বছর হয়। তো 125কে যখন 12 দিয়ে গুণ করবো 0, 5 12 60 0, 12 দুগুণে 24 আর 6 30 0, ঠিক আছে, 12 দুগুণে 24 আর 6 30 0, ঠিক আছে। আর আমাদের হাতে 2 রয়েছে, 12 1 12 13 14, ঠিক আছে। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 1,400 টাকা। আর এবার দেখিয়ে দিচ্ছি, দেখো 5 12 60 0, 12 দুগুণে 24 আর 6 30 0, হাতে 3 রয়েছে, 12 1 12, আচ্ছা 12 1 12 13 14 15, এটা 15 হবে। তার মানে আমাদের 1,500 টাকা, অর্থাৎ কারবার চালাতে তাদের খরচ কত হবে 1,500 টাকা, ঠিক আছে, মাসিক খরচ। এবার দেখো হিসেব বজায় রাখার জন্য, হিসাবপত্র রাখার জন্য পূজা এবং উত্তম 200 টাকা করে মাসিক পাবে। তাহলে 200 টাকা মাসিক ওটা দিব, মাসিক এটা বেতনে দিচ্ছি। তা 200 টাকা করে মাসিক এটা হিসাব রক্ষক হিসেবে দিচ্ছি।
হিসাব রক্ষক, যেহেতু হিসাব করছে সেই জন্য আমরা হিসাব রক্ষক 200 টাকা করে, 200 টাকা করে মাসিক হিসাব রক্ষক হিসাবে হিসাবে আচ্ছা পূজা পাবে, পূজা বছরে পাবে, বছরে পাবে, ঠিক আছে। বছরে কত টাকা পাবে দেখো, আমার লাইনটা এরকম হচ্ছে যে 200 টাকা করে মাসিক হিসাব রক্ষক হিসেবে পূজা পাবে। তাহলে এটা খুব সহজেই বুঝতে পারছো যে 200কে 12 দিয়ে গুণ করবো, অর্থাৎ 12 গুণে 2400 টাকা। এই একই টাকা একইভাবে আরেকজন পাবে, সেটা হচ্ছে উত্তম। তাহলে আমরা সেটাই লিখছি যে উত্তম 200 টাকা হিসাবে মাসিক হিসাবে হিসাব রক্ষক হিসেবে উত্তম পাবে। দেখো উত্তম পাবে কিভাবে বার করবো, বছরে মোট পাবে, তাহলে 200 একই জিনিস 200 × 12 অর্থাৎ 12 গুণে 2400 টাকা। তাহলে এই হচ্ছে তাদের মোট খরচ। তাহলে এখন মোট খরচ কত হলো, মোট খরচ আমরা বার করছি। দেখো মোট খরচ এখন হয়ে গেছে 1500 প্লাস 2400 প্লাস কত হলো 2400, অর্থাৎ এই খরচটা তাদের কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার টোটাল কত দাঁড়াতে দেখো, 0 0 দুটো করে শূন্য আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো 4 আর 4 8, 4 আর 4 8, 8 আর 5 13, 3 হাতে কত রয়েছে 1 রয়েছে, 2 আর 2 4, 1 5 আর 1 6, তাহলে 6300 টাকা অলরেডি তাদের খরচ হয়ে গেছে। তাহলে এবার আমরা বার করছি বাকি লভ্যাংশ। বাকি লভ্যাংশ মানে বাকি যে লাভটা পড়ে থাকছে, টোটাল লাভ হয়েছিল 6960 টাকা, তার থেকে আমি বাদ দিয়ে দেবো 6300 টাকা। এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে দেখো, 60 টাকা তো আমাদের থাকবেই, এই 3 এর পরে দাও 9, তার মানে হচ্ছে 6 দাও 9, দেখো 3 এর পরে দাও 9, 6 দাও 9, বাকিটা তো মিলে যাবে। তাহলে 660 টাকা এখন পড়ে রয়েছে। এই 660 টাকা তারা কিভাবে ভাগ করবে না, তাদের যে কাজের দিনের অনুপাত সেই অনুপাতে ভাগ করে নেবে। 5:7 মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। 10 অনুপাতে প্রথমজন যে আছে, তো প্রথমজন কে আছে, প্রথমজন হচ্ছে পূজা। তাহলে এই 660 টাকা থেকে, ঠিক আছে, পূজা পাবে থেকে প্রথমজন যেহেতু পূজা আছে সেই জন্য আমি পূজার নাম লিখছি। তাহলে পূজা পাবে। দেখো কিভাবে বার করবো না, এখানে 660 ইন্টু পূজার আনুপাতিক অংশ হচ্ছে 5, আর ওইগুলো যোগ করলে কত হচ্ছে 5 আর 7 7 5 12, 12 আর 10 22, তাহলে এখানে আমরা 22 লিখে দেবো। 22 দিয়ে গেলে 3 22 66 30, তাহলে হচ্ছে 150 টাকা। তাহলে এখানে পূজা কত পাচ্ছে, 150 টাকা পাচ্ছে। একইভাবে এই অনুপাতে 660 টাকা থেকে দ্বিতীয় জন যেটা আছে সেটা হচ্ছে উত্তম পাবে। তাহলে উত্তম কত পাবে না, 660 ইন্টু উত্তমের যে আনুপাতিক ভগ্নাংশ, তাহলে আমাদের 7/22, তো 22 দিয়ে গেলে এটা 30, 3 7 21, তার মানে 210 টাকা। একইভাবে সর্বশেষ যে আছে সেটা হচ্ছে মেহের। তাহলে এত অনুপাতে 660 টাকা থেকে উত্তমের জায়গায় খালি আমরা লিখব কি মেহের পাবে। মেহের পাবে হচ্ছে 660 ইন্টু মেহেরের দেখো আনুপাতিক 10, তাহলে 10 বাই কত লিখবো 22, 10/22 হলে এটা কাটলে এটা হচ্ছে 22, 3 22 66 30, তাহলে 30 আসছে 300 টাকা। তাহলে এইভাবে তারা কিন্তু তার মধ্যে টাকাটা বন্টন হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে পূজা আর মেহের আগে তো ওরা 2400 টাকা করে পেয়েই আছে, তাহলে ওই 2400 টাকা আর প্লাস তারা লভ্যাংশ মূলধন অনুপাতে পাচ্ছিল কত 150 টাকা, এটা কিন্তু যোগ হবে। তাহলে আমরা লিখবো পূজা মোট পাবে, পূজা মোট পাবে, পূজা মোট পাবে। সেটা কিভাবে বার করুন, পূজা তার হিসাব রক্ষার জন্য কত পাচ্ছিল বছরে 2400 টাকা, এইটা তো সে পাবেই, প্লাস এখান থেকে কত পাবে ক্যাপিটালের জন্য সে পাবে 150 টাকা, ঠিক আছে। তাহলে 2400 আর 150, তাহলে 2550 টাকা। তাহলে পূজা বছরে কত টাকা পাবে 2550 টাকা। একইভাবে উত্তম পাবে, তাহলে উত্তম কত পাবে, উত্তম দেখো এখান থেকে সেই 2400 টাকাই পাবে, কারণ ও সেই হিসাব রক্ষার কাজে নিযুক্ত ছিল। আর ক্যাপিটালের জন্য সে কিন্তু 210 টাকা পাবে ক্যাপিটাল থেকে, 210 আর 2400, তাহলে 2400 আর 200 2610 টাকা, ঠিক আছে, 2610 টাকা। আর সর্বশেষ যে আছে মেহের, এ তো আমাদের শুধুমাত্র তার ক্যাপিটাল বা মূলধনের জন্য টাকাটা পাবে, তো মেহের এখান থেকেই একমাত্র 300 টাকা পাচ্ছে। তাহলে মেহের কত পাচ্ছে 300 টাকা। তাহলে এই যে তিনজনের টাকা, প্রথমজন দ্বিতীয়জন তিনজন, এটাই কিন্তু উত্তর। তো প্রথমজন মানে পূজা মোট পাবে 2550 টাকা, উত্তম মোট পাবে 2610 টাকা, আর মেহের মোট পাবে 300 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা যদি এইগুলো যোগ করো দেখবে কিন্তু তোমাদের মোট লাভ 6960 মিলে যাবে। 2550 আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, প্লাস 2610 আর প্লাস হচ্ছে 300, এই তিনটে টাকা অ্যাড করলে দেখবে তোমাদের 6960 টাকা চলে আসবে। দেখো এখানে 60 চলে এলো, এখানে 5 আর 6 11, 11 11 আর 3 14,
14 হচ্ছে তোমার সরি 6 আর 3 কত আসছে, 6 আর 3 হচ্ছে তোমার 9, 9, 9 আর 5 14। আচ্ছা, এখানে তোমাদের এই যে আরেকটা যে টাকা রয়েছে, অর্থাৎ আমাদের এখানে 2550, 2610 আর 300, ঠিক আছে। আর কারবার চালানোর জন্য খরচ কত হয়েছিল 1500, এটাও কিন্তু তোমরা অ্যাড করে দেখতে পারো। দেখো এখানে 0, 5 আর 6, আর এখানে দেখো 6 আর 3 9, 9 আর 5 14, 14 আর 5 19 9, আর 5 6, 6960 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। তো এই হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। আচ্ছা, নেক্সট পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এখানে যে এমসিকিউ এবং 1 নম্বর ও 2 নম্বর মানের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের কাছে আমরা আলোচনা করব।